আপনাদের বাসায় হয়তোবা অটোবির কোনো ফার্নিচার অথবা আপনি এমন কোনো সময় হয়তো হতে পারে যে অটোবির শোরুমে গিয়ে টুকটাক ফার্নিচার নিয়ে ঘাটাঘাটি করেছেন। আপনি যদি ঢাকার কাওরান বাজার এরিয়া হয়ে যান কখনো, তখন কিন্তু হয়তোবা আপনি একটা স্কাল্পচার দেখে থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে এমন অপরিচিত জিনিসের মাঝখানে এমন একজন আর্টিস্ট বা স্কাল্পটর বা এন্টারপ্রেনার সম্পর্কে আমরা জানবো, যাকে একটা মোস্ট ক্রিয়েটিভ স্পেসে বাংলাদেশের শিল্পকলায় একটা দারুণভাবে ইম্প্যাক্ট রেখেছেন। আজকে আমরা জানছি ভাস্কর নিতুন কুণ্ডু সম্পর্কে। চলুন ওভারঅল ভিডিওতে দেখে আসি তার শিল্পকর্ম, শিল্পজীবন, ওভারঅল স্পেসে তিনি অটোবি কোম্পানি প্রতিষ্ঠিত করে, ফার্নিচার কোম্পানি প্রতিষ্ঠিত করে কিভাবে একটা দারুণভাবে ইম্প্যাক্ট রেখেছেন আমাদের বাংলাদেশের আর্টিস্ট্রিতে। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। নিত্য গোপাল কুণ্ডু আর নিতুন কুণ্ডের মৃত্যু। ভাস্কর উদ্যোক্তা নিতুন কুণ্ডু জন্মগ্রহণ করেন দিনাজপুর জেলায় বারবান্দা গ্রামে 1935 সালের 3 ডিসেম্বর। ডিসেম্বর মাস সম্বলিত একটা স্পেসে যারা জন্মগ্রহণ করেছে তাদের সম্পর্কে কিন্তু আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নিতাই গোপাল কুণ্ডু বা নিতুন কুণ্ডু শিক্ষা জীবনে তিনি কিন্তু ব্যাপক আর্থিক ক্রাইসিসে পড়েন। এজন্য তার শিক্ষকরা যারা ছিল তাকে একটু এডুকেশনাল লিভ নিয়ে বলেন যে সিনেমার পোস্টার রিলেটেড বিষয়ে পেইন্টিং করতে। এর পরবর্তীতে 1971 সালে ইউনাইটেড স্টেট ইনফরমেশন সার্ভিস বা ইউএসআইএস এর ঢাকা হেড অফিসে তিনি কর্মরত ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি কিন্তু দারুণভাবে ইম্প্যাক্ট রেখেছেন বেশ কিছু বিখ্যাত পোস্টারের মাধ্যমে, যার মূল উদ্দেশ্য ছিল মুক্তিবাহিনীকে একটা অনুপ্রেরণা যোগানো এবং মানুষকে দারুণভাবে সচেতন করা মুক্তিযুদ্ধের রিলেটেড বিষয়ের প্রতি। মুক্তিযুদ্ধের সময় জেনোসাইড এবং মুক্তিযুদ্ধের যে একটা অনুপ্রেরণা আছে সবকিছু মিলে কিন্তু এটা দারুণভাবে একটা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে। বিখ্যাত যে পোস্টারগুলো রয়েছে তার ভেতরে সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী, পরবর্তীতে মুক্তিবাহিনী, আমরা সবাই বাঙালি, বাংলার বীর মুক্তিযোদ্ধা কিন্তু দারুণভাবে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে বহন করে আসছে। গল্পটি 1975 সালের। তিনি 5,000 টাকা নিয়ে তার স্টুডিও ওয়ার্কশপে শুক্রাবাদ যে জায়গাটা আছে সে ফার্নিচার কোম্পানি প্রতিষ্ঠিত করেন, যেটাই পরবর্তীতে আমরা অটোবি ফার্নিচারের যে ম্যানুফ্যাকচার এবং রিটেইলার আছে তার সম্পর্কে জানি, যার সেল গোটা এশিয়ায় কিন্তু টপ 3 পজিশনে ছিল 2020 সালে। চলুন আমরা একটু অটোবির ব্যাকগ্রাউন্ডে একটু ঘেটে আসি। এই ওয়ার্কশপে 1977 সালে তিনি নাম দেন আর্ট অ্যান্ড ক্রাফট। ঘটনাটি 1978 সালে 230 স্কোয়ার ফিট স্পেস নিয়ে তিনি ঢাকার এলিফ্যান্ট রোডে একটা প্রথম শোরুম স্থাপন করেন, যেখানে মেটাল ফার্নিচারের কিন্তু ব্যাপকভাবে সেল এবং ডিসপ্লে দেখা যায়। 1984 সালে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করেন তিনি। 1988 সাল পর্যন্ত এটা চালু ছিল। এওটিএস ট্রেনিং জাপান থেকে তিনি পরবর্তীতে আসার পরে 1993 সালে তিনি একটি ডিসপ্লে সেন্টার প্রতিস্থাপন করেন। এভাবে কিন্তু বাংলাদেশের ফার্নিচার বা বাংলাদেশের যে একজন ভাস্কর আছেন তিনি যে ফার্নিচার কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন তার কিন্তু দারুণভাবে উত্থান এবং সমন্বয়ে আমরা কিন্তু দেখে থাকি। তার কিন্তু বেশ কিছু বিখ্যাত ভাস্কর এবং চিত্রকর্ম রয়েছে। তার বিখ্যাত কিছু ভাস্কর্যের ভিতর রয়েছে সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, কদম ফাউন্টেন ন্যাশনাল প্রেস ক্লাবে অবস্থিত, সাম্পান আমানত শাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চিটাগাংয়ে যেটা অবস্থিত, সার্ক ফাউন্টেন কাওরান বাজার অবস্থিত, ফাউন্টেন ঢাকা হাইকোর্টে অবস্থিত। সার্ক ফাউন্টেন ব্যাপারটি ছিল এটা সার্ক সামিটের সময় তৈরি করা হয়, তাকে কমিশন দেওয়া হয়। তিনি কিন্তু অনেক পদক পুরস্কারও পেয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হলো 21 পদক 1997 সালে তার বিশেষ অবদানের জন্য শিল্পে তিনি পেয়েছেন। 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের রেগুলার ইউটিউব চ্যানেলের থ্রুতে বাংলাদেশের যত ফেমাস প্রখ্যাত ভাস্কর চিত্রশিল্পী, একই সাথে ছাপচিত্রশিল্পী রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু আমরা রেগুলার আমাদের প্লেলিস্টে ওভারঅল ভিডিওস আপলোড করেছি। যারা এরকম বিষয় সম্পর্কে নলেজ রাখেন না তারা অবশ্যই এগুলো দেখবেন, জানবেন এবং একই সাথে আমাদের সাপোর্ট করবেন।
কমেন্টস বক্সে জানান আজকের ভিডিওটি কেমন লাগলো। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমরা 10কে এগিয়ে যেতে পারি। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল।